আসসালামু আলাইকুম। আজকের এই মেগা পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কাভারেজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে আজ আমরা এমন একটি অধ্যায় নিয়ে কথা বলবো যা প্রমাণ করে যে দূরদর্শিতা এবং পরিকল্পনার জোরে কিভাবে খাদের কিনারা থেকে উঠে এসে ক্ষমতার মূল কেন্দ্রে পৌঁছানো যায়। আজ আমরা বিশ্লেষণ করব 2026 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনরুত্থান এবং সেই পুনরুত্থানের নেপথ্যের কারিগর 5 জন তুখোর ব্যারিস্টারের মাস্টার প্ল্যান নিয়ে। আপনারা সবাই জানেন 2026 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিশাল ধাক্কা খেয়েছে বলে অনেকেই মনে করেন, কিন্তু মুদ্রার অপর পিঠটি যদি দেখেন তবে বুঝবেন সফলতার হারও কিন্তু মোটেও কম নয়। এক সময়ের মাত্র 2 সিটের একটি দল আজ 68টি আসন নিয়ে সগর্বে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছে। এটি কোনো মিরাকল নয়, এটি হলো একটি সুনিপুণ পরিকল্পনার ফসল। কিন্তু জামায়াতে ইসলামী এখানেই থেমে থাকতে চায় না। তারা বুঝতে পেরেছে যে আগামী 5 বছর পর ক্ষমতায় যেতে হলে এবং এর মাঝে আর যেন কোনো রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং বা চক্রান্তের শিকার হতে না হয়, সেজন্য দলকে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাতে হবে। পুরনো স্ট্রাকচার ভেঙে চুরমার করে ফেলতে হবে। আর এই ঢেলে সাজানোর প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন দলের 5 জন প্রজ্ঞাবান, চৌকস এবং ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্যারিস্টার। এই 5 ব্যারিস্টারকে নিয়ে জামাত এখন নতুন ছক কষছে। দলের হাইকমান্ড এই 5 জনকে আলাদা আলাদা অত্যন্ত স্পেশালাইজড সেক্টরে দায়িত্ব দিয়েছে। আসুন একে একে চিনে নেই এই 5 কাণ্ডারিকে এবং বিশ্লেষণ করি তাদের উপর অর্পিত দায়িত্বের রাজনৈতিক ওজন। প্রথমেই আসা যাক ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথায়। এতদিন আপনারা তাকে টকশো কাঁপানো একজন তুখোর বক্তা হিসেবেই চিনতেন। তার যুক্তি এবং প্রতিপক্ষের দিকে ছুড়ে দেওয়া আইনি বাক্যবাণে অনেকেই কুপকাত হয়েছেন, কিন্তু এবার তিনি জামায়াতের হয়ে লড়ছেন সম্পূর্ণ ভিন্ন এক রণক্ষেত্রে। এই নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করে জামায়াতের যে আসনগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে, বিএনপি ছিনিয়ে নিয়েছে বলে দলটি দাবি করছে, সেই হারানো আসনগুলো আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরিয়ে আনার মূল দায়িত্ব এখন তার কাঁধে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী যে 32টি আসনের ফলাফলে কারচুপির অভিযোগ তুলেছে, তার প্রত্যেকটি নিয়ে একের পর এক হাইকোর্টে মামলা করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার আইনি লড়াইয়ের প্রথম সুফল ইতিমধ্যে দল পেতে শুরু করেছে। ইশরাক হোসেনের ঢাকা, জামায়াতের এনায়েতুল্লাহর ঢাকা 7 এবং গাইবান্ধার একটি আসনের ফলাফল পুনরায় গণনার জন্য তার করা আর্জিতেই হাইকোর্ট নতুন করে আদেশ দিয়েছে। শুধু তাই নয়, ওই আসনগুলোর ব্যালট পেপার সংরক্ষণেরও কঠোর নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ আইনি কাঠামোর ভেতর দিয়ে ফেসিবাদের শেষ ভূতগুলোকে বিতাড়িত করার এক বিশাল দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এরপরেই আমরা কথা বলবো ব্যারিস্টার শিশির মনিরকে নিয়ে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা হয়তো জামায়াতের আগামী দিনের রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অংশ। ব্যারিস্টার শিশির মনির দায়িত্ব পেয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে বিএনপি সরকার যে টালবাহানা বা রাজনৈতিক চতুরতা করছে তার আইনি ও রাজনৈতিক অবসান ঘটানোর। আপনারা জানেন, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই জুলাই সনদ বাতিল করার পায়তারা করছে। শিশির মনির এই জায়গায় জামায়াতের আইনি ঢাল হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি আরেকটি বিশাল দায়িত্ব তার কাঁধে রয়েছে, আর তা হলো সংসদে জামায়াতের নেতৃত্বে ছায়া সংসদ বা শ্যাডো পার্লামেন্ট গঠন করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ছায়া সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশির মনিরের নেতৃত্বে এই ছায়া সংসদ সরকারের প্রতিটি ভুল পলিসি ধরে ধরে তার কাউন্টার পলিসি জাতির সামনে উপস্থাপন করবে, যা আগামী নির্বাচনের জন্য জামাতের এক শক্তিশালী ইস্তেহার হিসেবে কাজ করবে। এবার আসুন তৃতীয় কাণ্ডারির কথায়। ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। তাকে দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টার মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গ্লোবাল দায়িত্ব। আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে দলের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার কাজটি তিনি করবেন। তবে তার দায়িত্ব শুধু কূটনীতিতেই সীমাবদ্ধ নয়, তিনি দেশের অর্থনীতি নিয়ে একটি বিশাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছেন। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার ব্যাপারে তিনি কাজ শুরু করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, এর মধ্যেই তিনি দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং খাত নগদে একটি বিশাল বিদেশি বিনিয়োগ আনার কাজ সম্পন্ন করে ফেলেছেন। তার এই অর্থনৈতিক প্রজ্ঞার পেছনে রয়েছে তার পারিবারিক ঐতিহ্য। তার বাবা শহীদ মীর কাশেম আলী ছিলেন এই দেশের শীর্ষ উদ্যোক্তাদের একজন, যার হাতে গড়ে উঠেছিল ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের মতো বিশাল সব প্রতিষ্ঠান। পিতার সেই অর্থনৈতিক দূরদর্শিতায়
যেন আজ ব্যারিস্টার আরমানের মাধ্যমে দেশের কাজে লাগছে। চতুর্থ যে ব্যারিস্টারের নাম আমরা আলোচনা করব তিনি হলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তাকে দেওয়া হয়েছে জাতীয় সংসদের ভেতরে জামায়াতের রাজনীতির কন্ট্রোল প্যানেল। তিনি কাজ করবেন সরাসরি সংসদীয় রাজনীতি নিয়ে। সবচেয়ে চমকপ্রদ খবর হলো জামায়াতে ইসলামী তাকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদি সত্যিই তাই হয় তবে এটি হবে জামায়াতের জন্য একটি বিশাল রাজনৈতিক বিজয়। একজন তরুণ উচ্চশিক্ষিত ব্যারিস্টার যখন ডেপুটি স্পিকারের চেয়ারে বসে সংসদ পরিচালনা করবেন তখন পুরো দেশের মানুষ জামায়াতের একটি নতুন, আধুনিক এবং স্মার্ট চেহারা দেখতে পাবে। এছাড়া শুধু সংসদ নয়, স্থানীয় সরকার বা লোকাল গভর্নেন্স নিয়েও দলের পক্ষ থেকে তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে দলের কেন্দ্রীয় কাঠামোর সমন্বয় করার কাজটি করবেন তিনি। সবশেষ আমরা কথা বলবো সাবেক তুখোড় ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহীকে নিয়ে। তাকে হয়তো আপনারা অনেকেই রাজপথে লড়াকু হিসেবে চেনেন, কিন্তু এবার তাকে দেওয়া হয়েছে দলের ভেতরে একটি অত্যন্ত বুদ্ধিভিত্তিক এবং টেকনিক্যাল দায়িত্ব। জামায়াতের যে ৬৮ জন এমপি এবার সংসদে গেছেন তাদের অনেকেই হয়তো প্রথমবার নির্বাচিত হয়েছেন। এই নবীন সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বিল পাশের প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কাজ এবং সর্বোপরি সংসদে স্পিকারের সামনে অত্যন্ত লজিক্যাল, স্ট্রং এবং আর্টিকুলেট ওয়েতে কথা বলার যে আর্ট বা শিল্প তা শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার সালেহীকে। তিনি মূলত জামায়াতের এমপিদের জন্য একজন পার্লামেন্টারি মেন্টর হিসেবে কাজ করবেন, যাতে সংসদে জামায়াতের কোনো এমপি কখনো তর্কে বা যুক্তিতে পিছিয়ে না পড়েন। এই ৫ জন ব্যারিস্টারকে দিয়ে জামায়াতে ইসলামী যে নতুন রাজনৈতিক ছক করছে তা থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার: জামাত এখন আর শুধু আবেগ বা রাজপথের স্লোগানের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা এখন প্রজ্ঞা, আইন, কূটনীতি এবং অর্থনীতির মতো আধুনিক রাজনৈতিক হাতিয়ারগুলো ব্যবহার করতে শিখে গেছে। তারা বুঝতে পেরেছে রাষ্ট্র চালাতে হলে শুধু ভালো মানুষ হলেই চলে না, রাষ্ট্রের শিরা উপশিরাগুলো কিভাবে কাজ করে তা জানা অত্যন্ত জরুরি। ৫ বছর পর ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দলটি দেখছে, সেই ৫ ব্যারিস্টারের নেতৃত্বে সাজানো নতুন কাঠামো হয়তো সেই স্বপ্নের সবচেয়ে বড় সিঁড়ি হতে যাচ্ছে। তারা যদি তাদের নিজ নিজ সেক্টরে সফল হন তবে বাংলাদেশের রাজনীতিতে যে একটি বিশাল গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, ২০২৪ সালে জুলাই বিপ্লবের কথা স্মরণ করুন। ছাত্র জনতার সেই রক্তস্নাত অভ্যুত্থানটি একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? সেই ফ্যাসিবাদের ছাই ভস্ম থেকে উঠে আসা একটি দল, অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নির্বাচিত তারেক রহমানের সরকারের রাজনৈতিক চতুরতা। এই কঠিন বাস্তবতার মধ্যেই যারা গত ১.৫ দশক ধরে চরম নিগ্রহ, অপবাদ এবং রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়ে প্রায় খাদের কিনারায় দাঁড়িয়েছিল, তারা আজ ৬৮টি আসন নিয়ে সগর্বে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছে। এই পুনরুত্থান যেমন অভাবনীয়, তেমনি এর পেছনের কৌশলও অত্যন্ত নিখুঁত। কিন্তু জামায়াতে ইসলামী জানে রাজনীতিতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তারা বুঝতে পেরেছে যে ২০২৬ সালের এই অর্জনকে যদি টিকিয়ে রাখতে হয় এবং আগামী ৫ বছর পর যদি তারা সত্যিই ক্ষমতার মূল কেন্দ্রে পৌঁছাতে চায় তবে তাদের দলকে সম্পূর্ণ নতুনভাবে আধুনিক এবং প্রজ্ঞাপূর্ণ একটি কাঠামোর ওপর দাঁড় করাতে হবে। আর এই নতুন কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৫ জন ক্ষুরধার, তুখোড় এবং স্পেশালাইজড ব্যারিস্টার। দর্শক, আপনাদের কি মনে হয় জামাতের এই নতুন ব্যারিস্টার নির্ভর কাঠামো কি আগামী নির্বাচনে তাদের ক্ষমতার শিখরে নিয়ে যেতে পারবে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।